আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় সুধী, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সবাই জানেন বাংলাদেশ ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের দিকে হাঁটছিল। আমরা বলছি হাঁটছিল, কিন্তু এখনো 1 ইঞ্চি জায়গাও নির্বাচনের দিকে হাঁটা হয়নি। কারণ আমাদের বাংলাদেশের আইন মোতাবেক, বিধি মোতাবেক নির্বাচনের অন্তত 3 মাস আগে বাংলাদেশের যে রাষ্ট্র ক্ষমতাটি, প্রধানমন্ত্রী যিনি থাকেন তিনি শুধু ডে টু ডে কর্মকাণ্ড ছাড়া আর কোনো কিছু পরিচালনা করেন না, সেটা চলে যায় নির্বাচন কমিশনারের হাতে। সেটা কিন্তু হয়নি। যদি ফেব্রুয়ারির মিডলে নির্বাচন হয়, তাহলে নভেম্বরের 15 তারিখ কিন্তু সে ডেটটি চলে গেছে। এক, দ্বিতীয়ত তফসিল ঘোষণা নিদেন পক্ষে 60 দিন আগে তো ঘোষণা দিতে হবে সরকারকে, 2 মাস আগে। তো সেটিও কিন্তু আগামী সপ্তাহে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ এখনো নির্বাচনের পথে হেঁটেছে, আমরা কিন্তু সেটার লক্ষণ দেখছি না। কিন্তু তারপরও একটি শোরগোল শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে একটি নির্বাচন হবে। ডক্টর ইউনূস বলেছেন, তার তল্পিতল্পা বাহকেরা বলেছেন, এবং নানান মিডিয়াতে আমরা শুনছি। এবং সেই নির্বাচনটিতে ডক্টর ইউনূস কয়েকবার জরিপ করেছেন, জরিপ করে দেখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার যে যারা সহযোগী রয়েছে অন্যান্য রাজনৈতিক দল, অর্থাৎ জোট, 14 দলীয় জোট, এই 14 দলীয় জোট 68% ভোটারকে রিপ্রেজেন্ট করে। আর মাত্র 32% ভোটারকে রিপ্রেজেন্ট করে বিএনপি, জামাতে ইসলামী এবং তার আরো যে খুচরা দলগুলো আছে সেই খুচরা দলেরা। এখন বিশ্ব মিডিয়া, বিশ্ব রাজনীতি, বিশ্ব সমাজ বাংলাদেশের এই রাজনীতির খেলাটাকে অবলোকন করছে, আগেও করেছে, এখনো করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নির্বাচন করতেন, 14 সালের নির্বাচনটি একপাক্ষিক নির্বাচন, 18 সালে দ্বিপাক্ষিক, আর 2024 সালে দলের মধ্যে নির্বাচন। তো এই নির্বাচনগুলো নিয়ে আমরা অনেক গল্প শুনেছি, অনেক কাহিনী শুনেছি। কখনো বলা হয়েছে আমিডামির নির্বাচন, কখনো বলা হয়েছে রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে। এরকম অনেক কাহিনী শুনেছি। এবং এখন শুনছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা ত্যাগ করেন, তখন এই দেশে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনটি ফেরেশতা এসে গার্ড দিবে এবং সেখানে দরবেশেরা পীর মাশায়েখরা নির্বাচন করে বাংলাদেশ পৃথিবীকে দেখিয়ে দিবে সুষ্ঠু গণতন্ত্র কাকে বলে এবং বাংলাদেশ গণতন্ত্রের সূতিকাগারে পরিণত হবে। সেরকম একটি তথ্য, সেরকম একটি কথা আমরা শুনেছিলাম। কিন্তু এর কয়েকদিন পরেই আমরা দেখলাম বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল, অন্তত 1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যত নির্বাচন হয়েছে, সমস্ত নির্বাচন, ডিসপিউটেড নির্বাচনগুলোকে বাদ দিয়েও যদি আপনি হিসেব করেন, তারপরেও একক দল হিসেবে কোনো একটি দল আওয়ামী লীগের চেয়ে বেশি ভোট কখনো পায়নি, ভবিষ্যতেও পাবে না, সুষ্ঠু নির্বাচন হলে আজকেও পাবে না। তো সেই অবস্থায় ডক্টর ইউনূস 5টি জরিপ চালিয়েছে টোটাল, তার মধ্যে 2টির রেজাল্ট আমরা দেখেছি। সেখানে দেখিয়েছে 68% ভোটার জামাত এবং এনসিপির সাথে নাই, বিএনপির সাথে নাই। তাহলে তারা কাদের সাথে আছে? যারা এই জামাত, বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে। এই এনসিপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে কারা? আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বাম মোর্চা। তার মানে হচ্ছে এরা আওয়ামী লীগের সাথে একসাথে থাকা জোটের মেম্বার। তখন ডক্টর ইউনূস তার এই জামাত, সাগু এবং বিএনপিদেরকে নিয়ে বসে বলল যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে আসার সুযোগ দাও, তাহলে তোমরা 2 পার্টি মিলিয়ে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবা না। তাহলে তোমরা যদি সরকার গঠন করতে হয়, আওয়ামী লীগকে বাদ দিতে হবে। তখন এই ওই তার বরপুত্র যারা আছে, এই এনসিপি নামের এই গুন্ডা, দালাল, বাটপার, সন্ত্রাস, চাঁদাবাজ এবং ছিনতাইকারী, এরা এই যমুনার সামনে গিয়ে একটা নাটক করলো, পানি টানি খাইয়ে তাদের অনশন ভাঙিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করলো। এর ফলে কি হলো? বললেন আমেরিকাতে গিয়ে যে না, এটা সাময়িক নিষিদ্ধ, কিন্তু তারা কদিন পরে উঠেও যেতে পারে। তো সেইরকম একটা অবস্থায় পরবর্তীতে দেশে এসে বললেন না, আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। এই কথা শোনার পর বিশ্ব মিডিয়া, পশ্চিমা গণমাধ্যম, আমেরিকা, ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং সর্বোপরি কমনওয়েলথ থেকে দেন দরবার শুরু হলো। এই দেন দরবারে যোগ দিল ভারত, যোগ দিল আরো নানান শক্তিশালী দেশ। সাম্প্রতিক 2টি ঘটনা ঘটেছে। একটি ঘটনা হলো বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতে গেলেন।
ভারতে যাওয়ার পর অজিত দোভালের সাথে তিনি মিটিং করলেন, সিটিং করলেন, কথা তার হলো। সেখানে আমরা যেটা জানতে পেরেছি, অজিত দোভাল এবং ভারতের পক্ষ থেকে এই সরকারকে ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে, যদি আওয়ামী লীগ এবং তার 14 দলীয় জোটের শরিকদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না দেওয়া হয়, তাহলে বাংলাদেশে ওই নির্বাচনের মাধ্যমে যদি কোনো সরকার গঠিত হয়, বাংলাদেশের সেই সরকারের সাথে ভারত কোনো রকমের স্বীকৃতি দেবে না, অর্থাৎ কোনো রকমের চুক্তি, কোনো রকমের বাণিজ্য বিনিয়োগ কোনো কিছুই ভারত করবে না। অর্থাৎ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ যা ইচ্ছা তা করবে, কিন্তু ভারত সেটাতে রিকগনিশন দেবে না, ওই সরকারের সাথে ভারত কাজ করবে না। আর দ্বিতীয়ত, সাম্প্রতিক সময়ে যেটি হয়েছে আপনারা দেখেছেন যে কমনওয়েলথের মহাসচিব শার্লি বাংলাদেশে বেরিয়ে এসছেন। ডক্টর ইউনূস, জাতীয় পার্টি, বিএনপি এবং বহু দলের সাথে তিনি মিটিং করেছেন। তিনি মিটিং করে এক কথায় জানিয়ে দিয়ে এসছেন যে কমনওয়েলথ, ব্রিটেনের সাবেক কলোনিগুলোর যে জোট, এই জোটের মহাসচিব তিনি বলে এসছেন, যদি বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার 14 দলীয় জোট সঙ্গীদেরকে নির্বাচনে আসার সুযোগ দেওয়া না হয়, সেই রকম কোনো নির্বাচন কমনওয়েলথের সদস্যভুক্ত রাষ্ট্রসমূহ অ্যাকসেপ্ট করবে না। তার মানেটা কি দাঁড়ালে, এই কমনওয়েলথ আমাদের কিন্তু দীর্ঘদিনের বন্ধু। 1947 সালে ভারত, পাকিস্তান এবং 71 সালে বাংলাদেশ ভাগ হয়ে 3টি দেশ হলেও আমরা কিন্তু আমাদের পূর্বতন যে কলোনিয়াল যে দেশ ছিল ব্রিটেন, তাদের সাথে কিন্তু অ্যালাইনমেন্ট করে আমরা এই কমনওয়েলথ প্ল্যাটফর্মটিতে আছি। সেই কমনওয়েলথ থেকে জানিয়ে দেওয়া হলো যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে বা আসতে দেওয়া না হয়, তাহলে সেই নির্বাচনকে তারা গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে মনে করে না এবং এই সরকারকে তারা স্বীকৃতিও দেবে না। তাহলে এখন ডক্টর ইউনূসের জন্য অপশন কি? ডক্টর ইউনূসের জন্য অপশন হচ্ছে আমির একটি নির্বাচন করে জামাতকে বিরোধী দল আর বিএনপিকে সরকারি দল, অথবা জামাতকে সরকারি দল, বিএনপিকে বিরোধী দল, এইরকম একটা নির্বাচন করে দেওয়া, করে নিজের কবরটা খনন করা। আর তা না হলে যদি চান যে ডক্টর ইউনূস লেভেলের একটি নির্বাচন করতে চান, তাহলে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন করতে হবে। আপনাদেরকে কথাটা বলে রাখি, আওয়ামী লীগের সময়ে বিএনপি জামাতের কিন্তু নির্বাচন করার জন্য আওয়ামী লীগ কখনো নিষেধ করেনি, বলেছে নির্বাচন করতে হবে শেখ হাসিনার অধীনে, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করা তাদের জন্য নিষিদ্ধ ছিল না। এখন আওয়ামী লীগের জন্য কার অধীনে নির্বাচন হবে, ডক্টর ইউনূসের অধীনে হবে নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, সেটা বড় প্রশ্ন নয়। প্রথম প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, সেখানে এমবার্গো দিয়ে রাখা হয়েছে, পারবে না। তাহলে আপনি বোঝেন ওই সিচুয়েশন আর এই সিচুয়েশন, আপনি যে ফেসিবাদ বলে বলে মুখে পানা তুলে ফেলছেন, আসলে ফেসিবাদটা কি? এই ফেসিবাদের জন্ম 2024 সালের 5 আগস্ট। এই ফেসিজম ডক্টর ইউনূস ফ্রান্সের একটি ল্যাবরেটরিতে যখন হসপিটালে ছিলেন, সেখান থেকে ইনফেক্টেড হয়ে বাংলাদেশটাকে ফেসিবাদে ভরিয়ে দিয়েছে। এই জামাত একটি ফেসিবাদী দল। এই জামাতের সাথে আমাদের দেশে যে মোল্লাতন্ত্রের যেসব দল আছে, প্রায় অলমোস্ট এভরি সিঙ্গেল মৌলবী দল, তারাও কিন্তু ফেসিজমের শিকার, ফেসিজমের দল। তো এইসব দল দিয়ে যদি ডক্টর ইউনূস একটি কোনো রকমের নির্বাচন করে যায়, সেই নির্বাচন এই দেশে সাস্টেইন করবে না এবং অচিরেই বাংলাদেশে আবার দানা বাঁধবে বিদ্রোহ। তো এখন এই অবস্থায় ভারত যেখানে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে এই সরকারকে গ্রহণ করবে না, তাহলে আপনার ভবিষ্যতে এই যে আগামী বছরের সেপ্টেম্বর মাসে যে গঙ্গার পানি চুক্তিটি শেষ হয়ে যাচ্ছে, সেই চুক্তিটি যদি নবায়ন করতে হয়, বাংলাদেশে একটি বৈধ সরকার থাকতে হবে। আর সেই বৈধ সরকারটি না থাকলে ভারত কিন্তু কোনো কনসিডারই করবে না। তো তাহলে বুঝুন বাংলাদেশ সামনের দিনগুলোতে কিসের জন্য অপেক্ষা করছে। অন্যদিকে কমনওয়েলথ কিন্তু জয় সহ আওয়ামী লীগের অনেক নেতার সাথেও কিন্তু মিটিং করেছেন। সেই মিটিংয়ে আওয়ামী লীগের মনোভাব তারা জানার চেষ্টা করেছেন এবং তারা একটা মনোভাব তাকে জানিয়েছেন। এখন বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলছে, এই অবস্থায়, এই সামাজিক প্রেক্ষাপটে, এই নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশে আসলে কোনো নির্বাচন হওয়া সম্ভব না। কারণ একটা সাধারণ মানুষের আপনি নিরাপত্তা দিতে পাচ্ছেন না। 300টি আসনে একসাথে নির্বাচন হবে, আপনার পুলিশ নাই, বিডিআর নাই, আনসার নাই, কিচ্ছু নাই, ডাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, আপনি সে নির্বাচন করবেন কি দিয়ে? পারবেন না। সুতরাং বর্তমান সময়ে নির্বাচন করার মতো কোনো অবস্থা ডক্টর ইউনূস সরকারের নেই, সেই ক্যাপাসিটি নেই।
যদি নির্বাচন করতে হয় আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এটা একটা যেমন প্রশ্ন, আর ডক্টর ইউনূস নির্বাচন করতে পারবে কি পারবে না সেটি আরেকটি প্রশ্ন। নির্বাচন ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল গংদের পক্ষে করা সম্ভব না। আপনারা সাতকানিয়ায় দেখেছেন যে জামায়াতের যে এমপি সাবেক তিনি কি বলেছেন, বলেছেন যে নেতারা মানে